জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। ২১-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বলেও জানান তিনি। শনিবার বিকেলে মাসব্যাপী অমর ২১ বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত দেশকে সঠিক গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি হয়েছে। ২১-এর ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এ মাসে দেশব্যাপী সৃজনশীল কাজের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নিতে হবে। এছাড়া কৃষি, শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন খাতে অবদান রাখায় উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। ২১ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার বিপ্লব ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাজার তরুণের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। পাশাপাশি সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। শনিবার ২১টি দেশের অংশগ্রহণে সোশ্যাল বিজনেস সামিটে একথা বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারেও আগ্রহী হতে অনুপ্রেরণা দেন ডক্টর ইউনূস। With the sacrifices of thousands of young people who gave their life and got wounded, gave their limbs, gave their body to make sure the day comes. So this is a historical moment that we participate in, and thinking together to build that new Bangladesh. As their dream is new Bangladesh, for the whole world is creating a new world. And that's where it brings us to this summit, with the participation of 21 countries, and how to build that. রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু হবে, দেশে তত দ্রুত উন্নত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজে মাঠে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ ১ যুগ পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে সম্মেলনে যোগ দেন তারা। পরে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব। এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, এই দেশকে যদি আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে, যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। কুমিল্লায় যুবদল নেতা হত্যার বিচার দাবি করে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি ছাত্রদের নতুন দল গঠনকে স্বাগত জানিয়ে বলেন, সরকারে থেকে দল করলে মানুষ তা মেনে নেবে না। জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার সকালে নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীর মৃত্যু প্রসঙ্গে তিনি একথা বলেন। প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে এবং ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনার পতন ভারত মানতে পারছে না, তাই এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে মানুষকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে শোক জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে এটা মোটেই কাম্য নয় এবং এরকম ঘটনা কেউ দেখতে চায় না। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে আর না ঘটে এ বিষয়ে ভবিষ্যতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর। এ সময় অভিযানে আটকের পর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তৌহিদুর রহমান সদর উপজেলার ৫থুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে পরিচিত। গণহত্যাসহ দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে না, তারা সত্য ও ন্যায়ের পথে চলে। এর আগে সকাল থেকে সম্মেলনে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে এর দুটি
অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিটার বিচার আস্তে আস্তে অপরাধের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে দুইটার বিচার করা হয়। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য। অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের অধিকার নিয়ে সরকার ও প্রশাসনের যে ধরনের সহযোগিতা দরকার ছিল তা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। একই আয়োজনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিয়েই আগামীতে বাংলাদেশে রাজনীতি করতে হবে। শনিবার বিকেলে বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা শীর্ষক আলোচনায় তারা এমন মন্তব্য করেন। নারীদের অধিকারে সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আলোচনা সভার বক্তারা। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নারীদের দমিয়ে রাখার রাজনীতি যারা করেন তারা তাদের প্রত্যাখ্যান করুন। সম্প্রতি নারী ফুটবলারদের খেলায় বাধা প্রদান প্রসঙ্গে নাসির বলেন, ইসলামের কথা বলে যারা বাধা দিচ্ছে নারীরাই তার যোগ্য জবাব দেবে। একদম শুরুতে যদি অ্যাটলিস্ট আমাদের চিফ অ্যাডভাইজার বলি বা আমাদের তথ্য মন্ত্রণালয় বলি, যে কোনো একটা সরকারের পক্ষ থেকে যদি একটা অন্তত স্টেটমেন্ট দেওয়া হয় হতো যে আমাদের নারীদের উপরে যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট আসে বা এই ধরনের অনলাইন অফলাইন স্পিয়ারে যদি হ্যারাসমেন্ট হয় আমরা সেটাকে টলারেট করব না, তাহলে এটার কিন্তু সামাজিক মূল্য অনেক বেশি হতো। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো দেখিনি। নারীর যে অংশগ্রহণ কোনো একটা জায়গায়, তার অংশগ্রহণটাকে সেটা যৌক্তিক না অযৌক্তিক সেই জায়গা থেকে বিবেচনা করা হয় না। নারীকে যৌনতার জায়গা থেকে দেখবার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের মূলে আমাদেরকে কুঠারাঘাত করতে হবে, সেই মনস্তত্ত্বের ত্রুটি চেপে ধরতে হবে। যারা একাত্মবাদের অনুসারী, যারা বহুত্ববাদের অনুসারী বা যারা একাত্ম বহুত্ব কোনো কিছুতেই বিশ্বাস করেন না, সবগুলো জায়গাতে যদি আমরা নারীর হিস্সাটা বুঝিয়ে দিতে না পারি আগামীর যে সময়টা আসবে, সেই সময়টা তাহলে বাংলাদেশ বলে বিশ্ব বলে ওয়ার্ল্ড সিটিজেন আকারে আমরা আমাদের যাত্রাটা পিছনের দিকে যাবে, সামনের দিকে যাওয়া যাবে না। চলমান রাজনীতি ও সমসাময়িক ইস্যু নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। শনিবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আলাদা দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে বিএনপির লিয়াজো কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রথমে বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন প্রতিনিধিদের সাথে। ঘণ্টাখানেক সময় ধরে চলা বৈঠকে ভবিষ্যতে রাজনীতির নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকার কথা পুনর্ব্যক্ত করেন জোট নেতারা। এদিকে সন্ধ্যার পর দ্বিতীয় পর্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে এলডিপির প্রতিনিধিত্ব করে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা করেন উভয় দলের নেতারা। গণতন্ত্রের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও একসঙ্গে পথ চলার বিষয়ে একমত হন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, তার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। শনিবার নাটোরের লালপুরে আয়োজিত সুধী সমাবেশে এসব বলেন তিনি। নেতাকর্মীদের রাজনৈতিক মামলা এখনও প্রত্যাহার না করায় উদ্বেগ জানান বিএনপির এই নেতা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জনপ্রশাসন সংস্কারের তাগিদ দেন তিনি। তাদের মুক্তি দাবি করছে, ইনশাআল্লাহ আপনাদের মাঝে চলে আসবে। আজকে আমাদের সাথে অসংখ্য নেতৃবৃন্দ এসেছে, অনেকেই বক্তৃতা করতে দিতে পারি নাই। 1972 সালের সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয় বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, সংবিধান শুধু 17 বার সংশোধন নয়, এর মধ্যে 2 বার পুনর্লিখনও করা হয়েছে। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ডক্টর আলী রিয়াজ।
শেখ মুজিবের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র তার মেয়ে শেখ হাসিনার মাধ্যমে ফিরে আসে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ৭২-এর সংবিধানে প্রাতিষ্ঠানিক স্বৈরাচার হওয়ার বিষয়টি পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে পাকাপোক্ত করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার, সংবিধানে গণভোট বহালসহ বেশ কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন করার বিষয়েও মত দেন ডক্টর আলী রিয়াজ। ১৯৭২ সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। ১৯৭৫ সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার আগে যে সংবিধান, চতুর্থ সংশোধনী পাশের পরে যে সংবিধান, দুটো এক সংবিধান নয়। পঞ্চদশ সংশোধনীর পরে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, লিটারেলি লেখা হয়েছে এবং বেঁধে দেওয়া হয়েছে যে আর কেউ এটা পরিবর্তন করতে পারবে না। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল দেওয়ার কথা থাকলেও ঘোষণা করেনি জাবি প্রশাসন। নির্দিষ্ট সময়েও ঘোষণা না করায় একে হঠকারী সিদ্ধান্ত বলছে ক্যাম্পাসের ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এদিকে শনিবার প্রায় ৫ ঘন্টা বৈঠক করার পরও তফসিল ঘোষণার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে তফসিল পেছানোর দাবিতে বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। তাদের দাবি, ক্যাম্পাসে এখনও ফ্যাসিস্টদের দোসর ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অবস্থান করছে, যাদের হাতে শিক্ষার্থীরা আহত হয়েছেন। এদের বিচার ও সংস্কার ছাড়া জাকসু নির্বাচন করা ঠিক হবে না। সংখ্যা যদি নির্ধারণ করা না হয় তাহলে তফসিলে কোন কোন পদে হবে এটা তো উল্লেখ করা যাবে না। এন্ড দিস ইজ দ্য রিজন টুডে ফর নট টু ডিক্লেয়ার শিডিউল অফ ইলেকশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার রাতে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে এই শিক্ষার্থী আরও বলেন, অধিভুক্ত ৬ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, তবে তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। আন্দোলনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার সকালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের বিরতি দিয়ে আবারও তাদের কর্মসূচি চলবে বলে জানায় কলেজের শিক্ষার্থীরা। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকাল 4:30টার দিকে প্রথমে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিকেল 5:30টার দিকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং ঘুরে গুলশান 1 নম্বর গোল চত্বর অবরোধ করেন। প্রায় পৌনে 1 ঘন্টা সেখানে অবস্থানের পর রাত 8টার দিকে কলেজের সামনে ফিরে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত বুধবার রাত থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজের সামনে অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না। আপনাদের বলা ছিল আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন, দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। শীর্ষ ওলামাদের বয়ান, তালিম, তাজকির ও আগামী দিনের দাওয়াতি কাজের পরিকল্পনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। রবিবার সকালে 9টা থেকে 9:30টার মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখিরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। আখিরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে ইজতেমা এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। টঙ্গী কামারপাড়া রোড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলো
গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। তবে স্বাভাবিক থাকবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল। কিছু নসিহতমূলক বক্তব্যের পরে আমাদের মাওলানা জুবায়ের সাহেব আনুমানিক সকাল ৯টার ভিতরে দোয়া করবেন। আখিরে মোনাজাতে এটাই উদ্দেশ্য যে আমাদের এই যে মেহনতটা হইতেছে, মেহনত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করে। আমরা যেন দিনের পথে থাকতে পারি এবং যেন আল্লাহ আমাদের সবাইকে রহমত নাজিল করে, সেই আশা ভরসা নিয়ে আইছি। এখানে আসি যেন দোয়া খায়ের করিয়ে আল্লাহ যেন আমাদের সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়, আর আমরা যেন ঈমান নিয়ে যেন যেতে পারি। শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হয়েছে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। এ সময় পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করবে না। এর আগে এবার পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ করে সরকার। নভেম্বরে পর্যটকরা দ্বীপ ভ্রমণের সুযোগ পেলেও রাত্রি যাপনের অনুমতি মেলে শুধু ডিসেম্বর জানুয়ারিতে। এছাড়া সরকারি নির্দেশনায় বলা হয়েছিল প্রতিদিন মাত্র ২,০০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে। নিতে হবে ট্রাভেল পাস। ভ্রমণের সময় পর্যটকরা নিতে পারবে না প্লাস্টিক জাতীয় পণ্য। এদিকে দ্বীপে পর্যটক সংখ্যা ও মৌসুম সীমিত করায় ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, মাত্র ২ মাসের আয় দিয়ে সারা বছর চলা সম্ভব না। এমন অবস্থায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিন উন্মুক্ত রাখার দাবি দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের। ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় গুলিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জনের পরিচয় শনাক্তের জন্য ৪টি মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে শনিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল, পবনার টেক, উত্তরপাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার ৩টি কবরস্থান থেকে মরদেহগুলো উত্তোলন করা হয়। এ সময় প্রশাসনের পাশাপাশি নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রশাসন বলছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হয়েছে। রেলযাত্রায় পুরো দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য নতুন অধ্যায়ের সূচনা হলো শনিবার। কক্সবাজার চট্টগ্রাম রুটে যুক্ত হলো 2টি নিয়মিত ট্রেন, সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে 8টি স্টেশনে এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে 10টি স্টেশনে থামছে ট্রেনগুলো। এই প্রথমবার পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীরাও যাতায়াতে রেলপথ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। যাত্রী চাহিদা বেশি থাকায় ঢাকা কক্সবাজার ও চট্টগ্রাম কক্সবাজার রুটে টিকিট পাওয়া কঠিন। এমন পরিস্থিতিতে স্থায়ীভাবে 2টি ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের সর্বনিম্ন ভাড়া 185 এবং সর্বোচ্চ ভাড়া 340 টাকা। স্টেশন মাস্টার জানায়, রেলপথের সব কাজ পুরোপুরি শেষ না হওয়ায় কিছু জায়গায় ট্রেনের গতি কমিয়ে চালানোর কারণে শিডিউল অনুসারে গন্তব্যে পৌঁছানোয় কিছুটা বিঘ্ন হচ্ছে। আশাটা আমরা আসলে পরিপূর্ণ হয়েছে, আজকে আমরা যাইতে পারতেছি, এটা আমাদের অনেক ভালো লাগতেছে। কক্সবাজারবাসী তথা সমগ্র বাংলাদেশের যারা পর্যটক হিসেবে কক্সবাজারে আসা যাওয়া করে তাদের জন্য একটা সুখবর। এটাও অনেকের উপকার হবে, যাদের কাছাকাছি বাড়ি হবে তাদের বাসার সামনে স্টেশনে থামবে, দ্রুত যাইতে পারবে, একদম কম খরচে কক্সবাজার বারবার আসতে পারবে এবং যাতায়াত। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 3 ইসরায়েলিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে বন্দিদশা থেকে ছাড়া পেল 183 ফিলিস্তিনি। শনিবার দুপুরে দক্ষিণ গাজার খান ইউনিসে শুরুতে 2 ইসরায়েলি বন্দীকে মঞ্চে তোলে ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তাদের তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। এর ঘণ্টাখানেক পরে গাজা শহরে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কেইথ সেইগেলকে মুক্তি দেয় তারা। দীর্ঘদিন শ্বাসরুদ্ধ অপেক্ষার পর আপনজনদের বুকে পেয়ে আনন্দের বন্যায় ভাসে স্বজনরা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এ পর্যন্ত 18 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস, যাদের মধ্যে 5 জন থাইল্যান্ডের নাগরিক। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে 583 ফিলিস্তিনি। কোনোভাবেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্কারোপ আটকানো সম্ভব নয়। আলোচনার সময় শেষ হবার পর 3 দেশের পণ্যের ওপর আমদানি শুল্কারোপের
প্রাক্কালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে শনিবার থেকে মেক্সিকো ও কানাডার পণ্যে 25% ও চীনা পণ্যে 10% আমদানি শুল্ক কার্যকর হতে যাচ্ছে। তবে অটোয়ায় জ্বালানি তেলে আরোপ করা হবে 10% আমদানি শুল্ক, যা কার্যকর হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। নতুন পরিকল্পনায় মার্কিন নাগরিকদের সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র বিত্তশালী হবে বলে আশা ট্রাম্পের। শুল্কারোপ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার বিশ্ববাজারে 1 আউন্স স্বর্ণের দাম ছাড়ায় $2,800। 2024 সালের মার্চ মাসের পর থেকে এখন পর্যন্ত প্রায় 7% বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। তবে শনিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম কিছুটা কমে $2,800 নিচে ওঠানামা করেছে। তাও আগের চেয়ে প্রতি আউন্সের দাম প্রায় $4 বা 0.14% বেড়েছে। এতে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুদের হার কমানো ইচ্ছা কবে নাগাদ আলোর মুখ দেখে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। 12 লাখ রুপি পর্যন্ত করের বোঝা কমিয়ে 2025 অর্থ বছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে বলা হচ্ছে দেশের দরিদ্র, কৃষক, নারী আর তরুণদের বাজেট। আগামী 5 বছরে সব রাজ্যে সবার বিকাশ নিশ্চিতে দেয়া হয়েছে এই বাজেট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশে বরাদ্দ দেওয়া হয়েছে 500 কোটি রুপি। অধিবেশনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ 31 জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে 13 ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপ 10 মার্চ শুরু হয়ে শেষ হবে 4 এপ্রিল। অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামনের 8ম বাজেট এটি। ভারতে 1 এপ্রিল অর্থবছর শুরু হয়ে শেষ হয় 31 মার্চ। যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা। ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের পাশে 6 আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকর্মীরা। এ সময় আশপাশের কয়েকটি বাসভবন ও যানবাহনে আগুন ধরে যায়। বিমান বিধ্বস্তের আগে যাত্রীরা বিমান থেকে বের হতে পেরেছিলেন কিনা বিষয়টি এখনও জানা যায়নি। নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় লিয়ারজেট 55 বিমানটিতে 6 যাত্রী ও ক্রু ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পরিবহন বিষয়ক মন্ত্রী। ইউনেস্কো ঐতিহ্য খ্যাত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসায় এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন। এর মধ্যে রয়েছে গমের গুদাম, হাসপাতাল আর 2টি আবাসিক ভবন। এমন অবস্থায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে পশ্চিমাদের সহায়তা চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গুরুত্ব দিচ্ছেন দেশেই ড্রোন, এয়ার ডিফেন্স সহ অন্য সমরাস্ত্র তৈরির। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, অপ্রত্যাশিতভাবে সেনা সদস্য হারানোয় তুরস্ক থেকে উত্তর কোরিয়ার সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দীর্ঘ 70 বছর পর আনুষ্ঠানিকভাবে মধ্য আফ্রিকার দেশ চাঁদ থেকে সেনাবাহিনীর সদস্যদের উঠিয়ে নিল ফ্রান্স। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবীর বেঁধে দেয়া সময় অনুযায়ী 31 জানুয়ারির মধ্যে এনজামিনা ক্যাম্প থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ফ্রান্স। এর মধ্য দিয়ে ফ্রান্স সেনাদের পদচিহ্ন মুছে গেল দেশটি থেকে। এ নিয়ে আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ, যেখানে অংশ নেন দেশটির সরকারি কর্মকর্তা সহ
কূটনৈতিক ব্যক্তিবর্গ। কুয়ের পর নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও মালি থেকেও সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ফ্রান্স। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিলেন টিকটকের মাধ্যমে সারা বিশ্বে জনপ্রিয়তা পাওয়া খাভি লেম। আফ্রিকার দেশ সেনেগালে জন্ম নেয়া খাভি 24 বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা 16 কোটি 20 লাখের বেশি। একটি শব্দ উচ্চারণ না করে শুধু অভিব্যক্তি দিয়ে টিকটকে নিজের এক একটি ভিডিও নিয়ে কোটি কোটি অনুসারীর কাছে পৌঁছেছেন লেম। এর আগে কখনো কোনো ভিডিওতে তাকে কথা বলতে শোনা না গেলেও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়ে শুক্রবার নিজ দেশের তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন লেম। তিনি জানান, নতুন দায়িত্বের আওতায় সারা বিশ্বে ঘুরে ঘুরে বিভিন্ন সমস্যা শনাক্ত করবেন তিনি এবং সাধ্যমতো তার সমাধানে ভূমিকা রাখার চেষ্টাও করবেন। করোনা ভাইরাস মহামারীর সময় কারখানার শ্রমিকদের কাজ হারান এবং অলস সময়ে একের পর এক ভিডিও অনলাইনে ছেড়ে জনপ্রিয়তার তুখরে পৌঁছান লেম। ফিক্সিং ও পারিশ্রমিক ইস্যুসহ বিপিএলের বিতর্কিত বিষয়গুলো নিয়ে শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিসিবির তদন্ত কমিটিকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন আসিফ মাহমুদ। আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। ওয়ার্নার পার্কে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হলো নিগার সুলতানা জ্যোতিদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিয়েছিলেন দিলারা আক্তার। বোল্ড হওয়ার আগে 21 রান করেন তিনি। এছাড়া মুর্শিদা খাতুন করেন 13 রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 43 বলে 33 রানের ইনিংসটি টি-20 সুলভ ছিল না। 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে সফরকারীরা থামে 104 রানে। জবাব দিতে নেমে টাইগার্সদের বোলিং তোপে 61 রানেই 5 উইকেট হারায় ক্যারিবীয়রা। তবে সাবিকা গাজনবীর 27 আর জাইদা জেমসের 14 রানে ভর করে জয় তুলে নেয় স্বাগতিকরা। টাইগার্সদের হয়ে 2টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন। প্রথম টি-20তে 8 উইকেট আর দ্বিতীয়টিতে 106 রানের ব্যবধানে হেরে আগেই সিরিজ খুঁয়েছে বাংলাদেশ। আসন্ন টি-20 ব্লাস্টে এসেক্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-20 ব্লাস্টে অভিষেক হতে পারে পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি পেলেই টি-20 ব্লাস্টে খেলার সুযোগ পাবেন শরীফুল। আপাতত এসেক্সের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে তার। সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা ছন্দে নেই তিনি। জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। আগামী 29 মে থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইংল্যান্ডের টি-20 ভাইটালিটি ব্লাস্ট, যেখানে 16 দল উত্তর দক্ষিণ 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে 14টি করে ম্যাচ। পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে 15 রানে হারিয়েছে ভারত। এই জয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 1 ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সূর্যকুমার যাদবের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 12 রানেই 3 উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। একই ওভারে সঞ্জু স্যামসন, তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন সাকিব মাহমুদ। ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া এবং শিভম দুবের 87 রানের জুটিতে 181 রানের বড় সংগ্রহের ভিত পায় ভারত। 2 ব্যাটারি করেন 53 রান। জবাব দিতে নেমে 2 ইংলিশ ওপেনার মিলে পাওয়ার প্লেতে যোগ করেন 62 রান। পাওয়ার প্লের শেষ বলে আউট হন বেন ডাকেট। এই উইকেটের পর থেকেই ইংল্যান্ডের পতন শুরু। এক প্রান্তে লড়াই চালিয়ে 5-4 ও 2 ছক্কায় 25 বলে 50 তুলে নেন হ্যারি ব্রুক।
তার বিদায়ের পর জেমি ওভারটন ও আদিল রশিদ চেষ্টা চালিয়ে গেলেও সেটা জয় ছিনিয়ে নেয়ার জন্য যথেষ্ট ছিল না। 166 রানে থামে ইংলিশদের ইনিংস। সবার পরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক পাকিস্তান। বিপিএলের পারফরমেন্স দিয়ে পাকিস্তানের স্কোয়াডে দীর্ঘদিন পর জায়গা পেয়েছেন খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। তার সাথে দলে ফিরেছেন ফকর জামানও। দলে ফেরাদের তালিকায় আছেন মোহাম্মদ হাসনাইন। পাকিস্তানের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ রিজওয়ান। আরও আছেন বাবর আজম, কামরান গুলাম, সালমান আলী আঘারা। চোটের কারণে জায়গা হয়নি সাইম আইয়ুবের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত 15 সদস্যের দলটি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও খেলবে। 8 দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি। টুর্নামেন্টে পাকিস্তানের গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। এবার ফুটবল প্রসঙ্গ। বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে আগ্রহ নেই হেড কোচ পিটার বাটলারের। যারা অনুশীলন করছেন তাদের নিয়েই ভাবনা ব্রিটিশ কোচের। শনিবার বাফুফে ভবনে এই কথা জানান তিনি। তবে সাবিনাদের বুঝিয়ে অনুশীলনে ফেরানোর চেষ্টা করছে ফেডারেশন। In the rest, all I'm interested in is the next group of under-20s that come through, and they will. I've no doubt they will serve the country and they'll wear the shirt with pride and not bring it into disrepute. I've no idea. I've not seen them. Not interested in them. Not interested in what they've got to say. I'll be as professional and as honest as I possibly can. আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না। এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না। তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো এবং নিয়মিত প্র্যাকটিস করো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে অফ ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটিকে। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিল 36 দল, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেরা 8 দল সরাসরি জায়গা করে নিয়েছিল রাউন্ড অফ 16-এ। নিয়ম অনুযায়ী বাকি 8 দলের ভাগ্য নির্ধারণ হবে প্লে অফে। টেবিলের 9 থেকে 24তম স্থানে থাকা দলগুলো 12 ও 20 ফেব্রুয়ারি হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে 2 লেগের প্লে অফে লড়বে শেষ 8টি টিকিটের জন্য। ড্রয়ে টেবিলের 11তম দল রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে 22তম স্থানে থাকা সিটিকে। ফলে 2 দলের 1 দলকে বিদায় নিতে হচ্ছে নকআউট পর্বের প্রথম রাউন্ডেই। অন্যদিকে সহজ প্রতিপক্ষ পেয়েছে পিএসজি, মিলান ও বায়ার্নের মতো পরাশক্তিরা। One decisive goal or one game-changing save. Blue side. Celtic. That's Celtic. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে পারেন, তাতে ভিজিট করতে হবে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।